তো 8 ফেব্রুয়ারি 2026-এ কী প্রশ্ন এসেছিল পেপার 1-এ, তার সবগুলো কোয়েশ্চন আজকে আমরা দেখব অফিসিয়াল আনসার কি সহ। তো চলুন দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। দেখুন আমরা আগে কোথায় যাব, আমরা যাব প্রশ্ন উত্তরে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। লাঠির উপর তার গভীর অনীহা, অনীহা শব্দের অর্থ কী? দেখুন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বাংলা ব্যাকরণের অংশ। আমি প্রত্যেকটা ক্লাসে একটি কথা বলি যে ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা যদি ভাবেন যে আমি প্যাসেজে গিয়ে খুঁজবো, তাহলে কিন্তু নেহাত মানে নির্ঘাত সময় অপচয় করা হবে। প্যাসেজের প্রশ্নগুলো আপনারা কোনো সময় কোনোভাবেই কিন্তু আপনারা পাবেন না। কোথায় পাবেন না স্যার? আপনারা কোথাও কিন্তু প্যাসেজের প্রশ্নগুলো আপনারা এই যে ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা প্যাসেজে পাবেন না। তাই এটা ব্যাকরণের যে সাধারণ জ্ঞান রয়েছে এখান থেকে আপনাকে দিতে হবে। তো অনীহা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, নিষ্প্রিয়তা, আস্থা নাকি ভরসা। তো আস্থা ভরসা একই জিনিস, এখানে কারেক্ট আনসার হবে নিষ্প্রিয়তা। 92। রূপান্তর, রূপান্তর যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কোন ফর্মুলায় হবে? রূপান্তর যদি আমরা করি তাহলে কি হবে? দেখুন রূপ প্লাস অন্তর, তাই তো হবে। তো রূপ মানে কি? রূপ মানে ও, শেষে ও আছে, আর এখানে অন্তরের ও আছে, তার মানে ও প্লাস ও। তো ও প্লাস ও ইজ দ্য রাইট অ্যান্সার। রূপের ও আর অন্তরের ও, এখানে তো নাই, ঠিক আছে। সিজারের চেহারার বর্ণনায় নিচের কোনটি সঠিক? 93। সিজারের চোখের চারিদিক কালো গোল ছিল, সিজারের চেহারা হাড় গুলগুলো ছিল, সিজারের গায়ের রং দুধ সাদা, সিজারের গায়ের রং কালো। 93। সিজার বলতে কে আগে আমরা দেখি। সিজার বলতে কে ছিল? খোকাবাবুর একটা কুকুর ছিল, কুকুরের নাম ছিল সিজার, ঠিক আছে। দেখুন আমরা লাস্টে থেকে যাচ্ছি। নিঃসন্দেহে একটা রাস্তার কুকুর, সেটা হচ্ছে ছোটোবাবুর খোকাবাবুর কুকুর, আর এই কুকুরের নাম ছিল কি? সিজার। এখানে দেখুন এই নেড়ি কুত্তার একটা কালো কালো নাদুস নুদুস বাচ্চা যদৃচ বিচরণে ব্যস্ত। তার মানে এই যে নেড়ি কুত্তাটা ছিল, এই কুত্তাটা কীরকম ছিল? কালো রঙের ছিল। কুত্তাটা কী রঙের ছিল? কালো কালো নাদুস নুদুস বাচ্চা ছিল, তার মানে কালো ছিল। বাচ্চার গায়ের রং কী ছিল? কালো ছিল। তো ক্লিয়ার? তো এখানে কারেক্ট আনসার কী হবে? সিজারের গায়ের রং কালো ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 93। বর্ষার জল পাওয়া ঘাসের মতো নিধর চিকন। এখানে উপমা অলঙ্কারের কোন অঙ্গটি লুপ্ত? এটা কারেক্ট আনসার হবে উপমেয়। উপমা অলঙ্কার যদি না বুঝে থাকেন তাহলে অলঙ্কার সম্বন্ধে আপনাদের জানতে হবে, অলঙ্কার ক্লাসে দেখে নেবেন। নবেন্দু বিশ্বাস করতেন যে, তিনি কি বিশ্বাস করতেন? সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়, অস্তিত্ব রক্ষার জন্য সহনশীলতা বজায় রাখতে হবে, পৃথিবীর মানুষেরা মৈত্রী ভাবাপন্ন, অধিক স্বাবলম্বী হওয়া ঠিক নয়। এখানে কোনটা হবে কারেক্ট আনসার স্যার? নবেন্দু বিশ্বাস করতেন, পেসিজে যাই। দেখুন এখানে নবেন্দুর কথা প্রথম থেকে বলা হয়েছে, সংগ্রাম বিনা কোনো কিচ্ছু ধরা যাবে না হাতের মুঠোয়। তিনি ক্লিয়ার বলেছেন, কি বলেছেন? যে সংগ্রাম বিনা কোনো কিচ্ছু হাতের মুঠোয় ধরা যাবে না। তো এটা কারেক্ট আনসার কি হচ্ছে? এই দেখুন, সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়, এটা নবেন্দু বিশ্বাস করতেন। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। নেপোলিয়নের যে বাণীটা নবেন্দুর কাছে বেদ বাক্যের মতো মূল্যবান, সেটির অর্থ হলো, আগে আমরা দেখে নিই এই বেদ বাক্যটা কি ছিল। অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে। নবেন্দুর কাছে এই বাণীটা হীরে জহরতের থেকে অনেক দামি। বাণীটা কি ছিল? যে অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে। তার অর্থ কি? অসম্ভব শব্দটা লেখা আছে, বুকা মানে কি? যারা নির্বুধ আমরা বলতে পারি, ঠিক আছে, যাদের বুদ্ধি নাই। তো অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে বা বুকার ডিকশনারিতে। তো 96-এর কারেক্ট আনসার। এই কথার অর্থটা কি দাঁড়াবে? যে বুদ্ধিমান ব্যক্তির পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, বুদ্ধিমান ব্যক্তির পক্ষে সব কিছু সম্ভব, আর যারা বোকা আছে তারাই বলে যে সব কিছু অসম্ভব অসম্ভব। তো এই জন্য তিনি বলেছেন যে তার এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। 97।
আচ্ছা, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? নবেন্দু যথেষ্ট শিক্ষিত নয়, কারণ তার ইংরেজি ব্যাকরণে ভুল দেখলেই বোঝা যায়। নবেন্দু পরিশ্রমী, তার সাফল্য দেখলে বোঝা যায়। নবেন্দু যথেষ্ট শিক্ষিত, তার ইংরেজি শুনলেই বোঝা যায়, শুদ্ধ ইংরেজি শুনলে বোঝা যায়। নবেন্দু যথেষ্ট শৌখিন, তার বাড়িঘর দেখলেই বোঝা যায়। দেখি প্যাসেজে কি বলে আমাদের। ইংলিশ, ইংলিশ আমাদের কিওয়ার্ড ভাই, কোথাও না কোথাও তো ইংলিশ আমাদেরকে মার দেবে। লেখাপড়া তিনি তেমন করে উঠতে পারেননি। ম্যাট্রিকের দরজা গোড়া থেকে ফিরে এসেছে, সেই জন্য পড়াশোনা প্রসঙ্গে এড়িয়ে যায় সযত্নে। তাহলে তার ঘাটতি পূরণের ব্যবস্থা করে ফেলেছে। ছেলে মেয়ে কনি পড়ে লরেটা এবং ছেলে পড়ে টমাসে। উনি তেমন বেশি পড়াশোনা করেননি, তাই পড়াশোনার প্রসঙ্গ ছেড়ে যান। আর তিনি যে পড়েননি সেটা প্রতিকার করছেন কিসের মাধ্যমে? তার মেয়েকে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে লরেটায় পড়াচ্ছেন এবং ছেলেকে তিনি পড়াশোনা করাচ্ছেন সেন্ট টমাসে, মানে বড় বড় নামি দামি ইংলিশ স্কুলে তিনি পড়াচ্ছেন। বাড়ির পরিবেশে সাহেবিয়ানার ছাপ, দারবাঙ্গা বিল্ডিংয়ে খাম। নবেন্দু ইংলিশ ভাষায় কম দূরস্থ নয়। তিনি ইংলিশ ভাষায় কিন্তু অনেক কম দূরস্থ নয়, মানে কি, ইংলিশ ভাষায় তিনি দুর্দান্তভাবে কথা বলতে পারেন, অনর্গল ইংরেজি বলে যেতে পারে। কোথাও যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা নেহাত গ্রামারের অপরাধ। তো এটা কারেক্ট আনসারটা কি হবে? নবেন্দু যথেষ্ট শিক্ষিত, তার ইংরেজি শুনলেই বোঝা যায়, কারণ ইংরেজি তিনি অনর্গলভাবে বলতে পারেন, তার মানে তিনি শিক্ষিত। আবার তিনি ইংরেজি ব্যাকরণও ভুল করেন, ইংরেজি ব্যাকরণ ভুল করেন, তার মানে তিনি যথেষ্ট শিক্ষিত নন। এই নিচের কোনটা সত্যি নয় বলেছে, দেখুন নিচের কোনটা সত্যি নয়। তিনি যথেষ্ট শিক্ষিত, তার ইংরেজি শুনলেই বোঝা যায়। আর তিনি যথেষ্ট শিক্ষিত নয়, সেটা ইংরেজি ব্যাকরণ শুনলেই বোঝা যায়। এই দুটাই কিন্তু ভুল, দুটাই কিন্তু সত্য নয়। নবেন কখনো শিক্ষিত নয়, কারণ তিনি ম্যাট্রিক পাস করেছেন। তিনি কি শিক্ষিত? আমরা কি বলতে পারি উনি শিক্ষিত? নবেন্দু কি শিক্ষিত আমরা বলতে পারি? না, উনি তো শিক্ষিত নয়, কারণ তিনি ম্যাট্রিক ইংরেজি শুদ্ধ বলে দিলেন, তার মানে তিনি শিক্ষিত হয়ে গেলেন না। তার মানে নিচের কোনটা সত্য নয়? অপশন নাম্বার 3 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, নিজে বেশি লেখাপড়া করতে না পারায় ঘাটতি পূরণ নবেন্দু কীভাবে করবেন? এই যে আগে বললাম ছেলে মেয়েদের তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছেন, এইমাত্র যে পেলাম আমরা 98। দেখুন অন্য প্রশ্ন পড়তে পড়তে আমরা এই প্রশ্নের কারেক্ট আনসারটাও পেয়ে গেছি। কোয়েশ্চন নাম্বার 99, সাধু ভাষায় রূপান্তর করতে হবে। 99 সাধু ভাষায় কীভাবে রূপান্তর করি? বায়াত থাকেন একটু সরে যায়, তার মানে এখানে সরে যায়, এটা হবে না। লেজ নাড়তে নাড়তে, তো এখানে হচ্ছে নাড়তে নাড়তে, তার মানে এটা হবে না। তো আলটিমেটলি অপশন 4 ইজ দ্য রাইট আনসার। একটু সরে যায় থেকে সরিয়ে যায়। আবার নির্ভয়ে লেজ নাড়তে নাড়তে নয়, নাড়িতে নাড়িতে, এগিয়ে নয় ভাই, আগাইয়া আসে। তো অপশন 4 ইজ দ্য রাইট আনসার। তো এই সাধু চলিত কী করে ট্রান্সলেট করতে হয় বা এই প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু আমরা অ্যাভেলেবল রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের ক্লাস অ্যাভেলেবল রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে থাকুন। আমাদের অ্যাপে দেওয়া আছে, সহজগুরু অ্যাপে প্রত্যেকটা টপিক এক্সপ্লেন করা আছে, দেখতে থাকবেন। একটা কবিতা, প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ, প্রথমটা কোন ধরনের উদাহরণ? 100, প্রথমটা হচ্ছে প্রথম। কোয়েশ্চন নাম্বার 100, এটা হচ্ছে একটা পূরণবাচক বিশেষণ। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলাকে আমরা বলি কি? পূরণবাচক বিশেষণ। নিচের কোন খবরটি সত্য নয়? খবরের কাগজে সকালের একটা হিংসাত্মক ঘটনা মনে পড়ে। কি বলেছে? খবরের কাগজে সকালেই একটা হিংসাত্মক বর্ণনা পড়ে কবি আশেপাশের যে কোনো রুক্ষ কর্কশ চেহারার ব্যক্তিকে খুনি বলে মনে করেছিলেন। অন্য মনস্কতার কারণে অপরের কোনো কথায় কটু বলে মনে হচ্ছিল। চায়ের আনন্দ অনুভব করতে পারেননি। মরদেহটিকে দেখে কার মৃতদেহ সেটা তিনি শনাক্ত করতে পেরেছিলেন। এবার অ্যাকর্ডিং টু আমরা প্যাসেজে যাই। এই দেখুন, চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু কিছুতেই পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না। এখানে কি বলেছে? যে তিনি কার মৃতদেহ, কিসে কি হলো, তিনি এখানে শনাক্ত করতে পারছিলেন না, মানে পুরোপুরি তিনি চিনতে পারছিলেন না। আর এখানে বলেছে
যে তিনি কার মেতদেহ সেটা শনাক্ত করতে পেরেছিলেন। তার মানে এটা তো সত্য নয়। আর এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, তার মানে অপশন 4 রাইট আনসার। আর কি ভাই, সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে কবির মানসিক অশান্তি লেগেছিল, শান্তি লেগেছিল। এখানে দেখি, জুতার ভিতর ঢুকে থাকা কাকরের মতো একটা অস্বস্তি সারাদিন সঙ্গ ছাড়ছে না। শুরু হয়েছিল সকাল থেকেই, খবরের কাগজে চোখ রেখে বিস্বাদ হয়ে গিয়েছিল চা। প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ, তার চারপাশে চাপচাপ প্রত্যের দাগ, এক পাশে কাত হয়ে আছে, হাতকোনা, মুখ চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল অর্থাৎ তিনি একটা অস্বস্তিতে ভুগছেন, অর্থাৎ তার মধ্যে একটা অশান্তি কাজ করেছিল, তাই না? আর এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, তো এখানে বলেছে তিনি খুব শান্তি অনুভব করেছিলেন। না ভাই, তিনি শান্তি অনুভব করেন নাই, তিনি অশান্তি অনুভব করেছিলেন। তার মানে কোনটা সত্য নয়, এই অপশন নাম্বার 2টা এখানে সত্য নয়। দেখুন প্রশ্নগুলা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। 103, কবিতাটিতে কিরূপ কবির কিরূপ মানসিকতার প্রকাশ ঘটেছে সংবাদপত্রের খবরের প্রকাশিত অনুযায়ী। 103, এখানে একজন নৃশংস হত্যাজনিত ঘটনার প্রভাবে তার মানসিক অস্থিরতা, এখানে তার মানসিক অস্থিরতা দেখা গিয়েছিল না, খুব অশান্তি, এখানে তার খুব অশান্তি দেখা গিয়েছিল। কবিতাটিতে কাকরের সঙ্গে কিসের তুলনা করা হয়েছিল, একটু দেখি তো, কাকরের সঙ্গে কিসের তুলনা হয়েছিল। কাকরের মতো একটা অস্বস্তি, তো কাকরের সঙ্গে কার তুলনা, একটা অস্বস্তির তুলনা করা হয়েছিল। তো অপশন নাম্বার অস্বস্তি ইজ দ্য রাইট আনসার। এই দেখুন, অস্বস্তিকর অনুভূতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কবিতাটিতে কাকরের সঙ্গে একটা অস্বস্তিকর অনুভূতির কথা তিনি এখানে তুলে ধরেছেন। বিকৃত মৃতদেহটির মুখ দেখে কবির চেনা চেনা মনে হলো কেন? কারণ এটি তার প্রতিদিনের দেখা সাধারণ মানুষের একজন, তিনি প্রতিদিন দেখেন কিন্তু আজকে হঠাৎ মনে করতে পারছেন না। দেখতে পাচ্ছেন, এই প্যারাগোজি প্রশ্ন করা দেখেনি। একজন ভাষা শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের পঠন শৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে আরও কিছু তথ্য জানার জন্য তাদের ক্রমান্বয়ে কিছু প্রশ্ন করলেন। এখানে শিক্ষকের ভূমিকা কি? 106 নম্বর প্রশ্ন। তাদের পঠন শৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে অধিক তথ্য জানতে চাইলেন। ম্যানেজার তো হয় না, প্ল্যানার তো হয় না, আর এখানে গবেষণালব্ধ তথ্য প্রদানকারী, এক্সপার্ট এখানে কোনো কিছু না, এটা হচ্ছে নির্ণায়ক বা ডায়াগনোসিস করতে চাইছিলেন যে তারা কতটুকু জানে, যে ছাত্ররা ভাষা সম্বন্ধে তার পঠন শৈলী এবং প্রাথমিকতা কতটুকু জানে এটা আগে বুঝি, তারপর আমি পড়াবো। সুতরাং তিনি এখানে ডায়াগনস্টিক্স টেস্ট করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 107, যদি একটু জুম করি স্যার, হ্যাঁ, শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারিপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। ইয়েস, আমরা ক্লাসরুমে যে শিখাই এটা শিক্ষার্থীর জীবন এবং তার পারিপার্শ্বিকের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে, তাই না? শিক্ষার্থীর শিক্ষণ, তারা কি শিখবে, তারা বাড়িতে যদি ভালো পরিবেশ থাকে শিশুটা ভালো শিখবে, বাড়িতে যদি খারাপ পরিবেশ থাকে তাহলে তার খারাপ শিখবে, ওই কথাই তো বলা হয়েছে, তার মানে তো কারেক্ট। শিক্ষণমূলক অভিজ্ঞতার পরিকল্পনা তাদের পূর্ব উপলব্ধিকে ভিত্তি করে গঠন করা হয়েছে। ইয়েস, সে কতটুকু শিখেছে, তার শিক্ষণমূলক অভিজ্ঞতা কতটুকু রয়েছে, এটা যে পরিকল্পনা আমরা যে করবো সেটা পূর্ব প্রি নলেজ থেকে আমরা করি। শিশুদেরকে আমরা যখন ক্লাসে যখন প্রথম শিক্ষাদান শুরু করি, আমরা কোথা থেকে শুরু করি? তার প্রি নলেজ থেকে, তার আগে সে কি কি জানে, পূর্ব অভিজ্ঞতা থেকে শুরু করে আমরা নতুন পঠনে অংশগ্রহণ করি। তার মানে দুটোই কারেক্ট, এবং এখানেও শিক্ষণমূলক অভিজ্ঞতার কথা বলা হয়েছে আর এখানেও শিক্ষণমূলক অভিজ্ঞতার পজিটিভ সেন্সে বলা হয়েছে, তার মানে দুটোই কারেক্ট এবং একটা আরেকটার সঠিক ব্যাখ্যা। নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে সত্য নয়? 108, নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে সত্য নয়? 108, এটা আমাদের বলতে হবে। ভাষা শিক্ষণ হলো অর্থ গ্রহণ, ভাষা শিক্ষণের জন্য ব্যাকরণ শিক্ষণ প্রয়োজন না স্যার, ভাষা শিক্ষণের জন্য ব্যাকরণ শিক্ষণের প্রয়োজন হয় না, ব্যাকরণ ছাড়াও কিন্তু আমরা ভাষা শিখতে পারি। সব শিক্ষার্থীরা সহজে ভাষা শিখতে পারে
যদি প্রদত্ত ভাষায় যথেষ্ট ব্যস্ততার উপকরণ রাখা হয়, ইয়াস উপকরণ থাকলে তারা শিখতে পারবে। ভাষা শিখনের সময় লাগে, ইয়ে সময় লাগে, কিন্তু ভাষা অর্জনের সময় লাগে না। ভাষা অটোমেটিক্যালি হয়ে যায় অর্জনের ক্ষেত্রে, কিন্তু শিখতে গেলে সময় লাগে, এটা কারেক্ট। আর ভাষা শিখন হচ্ছে অর্থ গঠন করা, এটাও কারেক্ট। কিন্তু ভাষা শিখনের জন্য যে ব্যাকরণ লাগবেই লাগবে এটা আমরা বলতে পারি না। উইদাউট গ্রামারও কিন্তু ভাষা শেখা যায়। 109, ভাষা সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের একটা জটিল দৃষ্টিভঙ্গি গঠন করে, যেটিকে শিশুটির বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়। অর্থাৎ ভাষাগত যে সাংস্কৃতিক চেতনা রয়েছে এবং প্রকাশ হচ্ছে, এই অর্থাৎ ভাষার যে সাংস্কৃতিক দিকগুলো যদি, অর্থাৎ কালচারাল অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিলেমিশে করি, তাহলে কিন্তু তাদের বিকাশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কিভাবে? যেমন একটা শিশু বাংলা ভাষায় খুব দক্ষ, তাকে আমি বাংলা ভাষায় একটা নাটক করিয়ে দিলাম, সংস্কৃতিকে তারা আমি অংশগ্রহণ করিয়ে দিলাম, বাংলা ভাষায় তাকে একটা গান গাইতে উৎসাহিত করলাম। এই ভাষাটাকে আমি সাংস্কৃতিকের সঙ্গে কানেক্টেড করলাম, যাতে করে তার বিকাশটা আরও গুরুত্বপূর্ণ হবে, বিকাশটা বৃদ্ধি হবে, তার উৎসাহ বৃদ্ধি পাবে। বা এই ভাষা নিয়ে আমি একটা গেম বলে দিলাম, ঠিক আছে না? সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের দক্ষতাগুলি শিশুদেরকে পরিচয়গত অনুভূতি, ব্যক্তিগত সত্য, এমনকি অন্যান্য সংস্কৃতি পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে, এটাও কারেক্ট। কারণ সাংস্কৃতিক চেতনা প্রকাশের দক্ষতা যত বেশি থাকবে, তত তার অনুভূতি, তার ব্যক্তিগত সত্য এবং অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসাও সে প্রদান করবে। কারণ এক ক্লাসে তো একটা সংস্কৃতি থাকবে না, ইউনিটি ইন ডাইভার্সিটি, তো একে অপরের সংস্কৃতিটা শিখতে পারবে কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে। তো সুতরাং কারেক্ট, এ এবং বি দুটাই সত্য, ক্ষয় এবং কয়ের সঠিক ব্যাখ্যা। 110, একটি ছাত্রের পোর্টফোলিও হলো কার্যের অংশগুলির উদ্দেশ্যমূলক সংগ্রহ। ইয়েস, পোর্টফোলিও মানে কি? আমরা ক্লাসে বারবার বলেছি, হোয়াট ইজ পোর্টফোলিও? একটা ছাত্র কত কিছু কাজ করলো, তার প্রত্যেক দিনের কাজের মূল্যায়নটা একটা ফাইলের মধ্যে রাখা, দ্যাট ইজ কল পোর্টফোলিও। তো 1 নম্বরটা কারেক্ট। পোর্টফোলিও ছাত্রদেরকে নিজস্ব তার ক্ষমতা এবং দুর্বলতার মূল্যায়নে উৎসাহিত করে। তো পোর্টফোলিও যদি আমরা জমা রাখি, তাহলে ছাত্রের তার কতটুকু ক্ষমতা রয়েছে, কোন দিকে দুর্বলতা রয়েছে, এটা আমরা মূল্যায়ন করতে পারি। তার মানে এটাও কারেক্ট। তো দুটাই কারেক্ট, সুতরাং অপশন নাম্বার 3। পাঠ্য পুস্তকে লেখকের লেখা গল্প, কবিতা, নাটক এবং অন্যান্য রচনা থাকে। একটা পাঠ্য পুস্তকে কী কী থাকে? লেখকের লেখা একটা গল্প থাকে, একটা কবিতা থাকে, একটা নাটক থাকে এবং অন্যান্য কিছু রচনা থাকে। আমাদের এই ধরনের উপাদানগুলি নির্বাচনের প্রয়োজন, এই ধরনের উপাদানগুলি আমাদের নির্বাচনের প্রয়োজন। তার কারণ কি? কারণ হচ্ছে বাস্তব এবং সহজাত ভাষায় লিখতে হবে। কারণ বাস্তব যদি আমরা রিয়েল লাইফের সঙ্গে যদি আমি এই গল্প, কবিতা, নাটককে যদি আমি কানেকশন না করতে পারি, তাহলে কিন্তু এইগুলার কী হলো, পড়ে কী হবে? আমাদের লেখাপড়ার উদ্দেশ্য কি? পড়ে বোঝার উদ্দেশ্য কি? বাস্তব জীবনে যাতে আমি শিক্ষাকে কাজে লাগাতে পারি, তার জন্যই তো আমার পড়াশোনা, তাই না? শুধু চাকরি পেলাম হয়ে গেল? আজকে একজন ব্যক্তি মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন করে নিল আর বড়জনকে গালি দিল রাস্তাঘাটে, তার মানে সে কি শিক্ষিত? তার কি শিক্ষা আছে? না ভাই। যাই হোক, নিচের কোনটি পঠনের সহ দক্ষতা নয়? পঠনের সাব স্কিল, রিডিংয়ের সাব স্কিল নয় কোনটা আমাদেরকে দেখতে হবে। 112, প্রয়োজনীয় তথ্যগুলি খুঁজে নেওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খ পঠন, কিওয়ার্ড খুঁজব, উপাদানগুলির অর্থ খুঁজব, কিন্তু বানান হচ্ছে রাইটিংয়ের সাব স্কিল। বানান হচ্ছে রাইটিংয়ের সাব স্কিল বা রাইটিংয়ের একটা অংশ। লিখতে গেলে বানান দরকার, পড়তে গেলে বানান দরকার নেই, তাই না? তো যাই হোক, এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 2, এটা সহদক্ষতা নয়। ভাষা বিকাশের জ্ঞানাত্মক তত্ত্বটি সমর্থন করে যে ভাষা সেটি হলো, অর্থাৎ জ্ঞানাত্মক তাত্ত্বিক যারা আছে তারা ভাষাটাকে কিভাবে তারা দেখেন যে হোয়াট ইজ ভাষা। কগনিটিভ যারা থিওরিস্ট আছেন, মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারা ভাষাটাকে কোন চোখে দেখেন? 113, তারা বলেন যে বলার আগে শিশুর ধারণা সম্পর্কিত উপলব্ধির উপর নির্ভরশীলতা হয়।
পুরস্কার শাস্তি এটা তো হবে না, একজন ব্যক্তির সহজাত ক্ষমতা এটা হবে না, সমাজের সঙ্গে পারস্পরিক এটা ভাইগোরস্কি বলেছিলেন, এটা কোনো কগনিটিভিস্ট বলেননি। তো কগনিটিভ বলেছেন যে বলার আগে তার ধারণা তৈরি করতে হবে, কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে হবে, প্রথমে চিন্তা আসতে হবে, ঠিক আছে না, চিন্তার পর বলা। অপশন নাম্বার 2, চিত্রগুলি সম্পর্কে নিচের কোন মন্তব্যটি অশুদ্ধ? বইয়ের চিত্রগুলি এবং তার চিত্র দ্বারা ব্যাখ্যা করতে হবে। একটা চিত্র যখন থাকে, একটা ছবি যখন একটা পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের ছবি দেওয়া হয়, একটা পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের ছবি দেওয়া হয়, তো এই ছবির মানেটা কি? অপরিচিত এবং স্মরণীয় বিষয় ভাষার উপস্থাপনে সাহায্য করে। যে জিনিসটা একটা ছাত্র জানে না বা চিনে না বা বুঝে না একটা শিশু, তাকে চিত্র দ্বারা বোঝানো, এটা তো কারেক্ট। বিষয়টিকে সমর্থন করা, অর্থাৎ এই টপিকটাকে খুব ভালো করে বুঝে যাতে সেটা মনে থাকে, এই টপিক রিলেটেড চিত্র অঙ্কন করতে হবে। এবং এই চিত্রর দ্বারা যদি আমরা শিশুটিকে বুঝাই, তার মানে তার আগ্রহটা বজায় থাকে, সে চিত্র দেখে দেখে শিখে যায় বা আগ্রহটা বজায় থাকে বা বৃদ্ধি পায়। কিন্তু এই ধরনের চিত্র আরও আঁকো, সেটা তো বলা যায় না। আমরা পাঠ্যপুস্তকে অনেক চিত্র পাই, তাই না? আমরা কি ছাত্রদের বলি যে ওই চিত্রটা দেখে দেখে আঁকো বা ওই ধরনের চিত্রগুলো আরও আঁকো? আমরা তো বলি না। আমরা কি করি, ওই চিত্রর মাধ্যমে তাকে আমরা কি করি, জিনিসগুলোকে, কনসেপ্টটাকে আমরা চিত্রের মাধ্যমে আমরা তাকে বোঝাই। ক্লিয়ার স্যার? অল্প বয়সী শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত নিচের কোন বিবৃতিটা সত্য? অল্প বয়সী শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে সম্পর্কিত রাখা নিচের কোন বিবৃতিটা সত্য? 115। ছোট ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে পারে। খুব ছোটরা বিমূর্ত ধারণা উপলব্ধি করতে পারবে, এটা সত্য না। খুব ছোট্ট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণা উৎসাহিত করে। বিমূর্ত, যা চিনে না, যা জানে না, সে নিয়ে তার কি উৎসাহ আছে? ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণা উপলব্ধি করতে পারে। খুব ছোট্ট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে অসুবিধা হয়, এটা হবে রাইট আনসার। যেমন সৌরজগৎ, সৌরজগৎটা কি? আমরা জানি সৌরজগৎ কি, আপনি জানেন, কিন্তু একটা ক্লাস 1-এর বাচ্চাকে বুঝান তো সৌরজগৎটা কি। সৌরজগৎটা তো একটা কি বলবো, একটা বিমূর্ত ধারণা, একটা অ্যাবস্ট্রাক্ট কনটেন্ট। তো এই সৌরজগৎটা আপনি ক্লাস 1-এর বাচ্চাকে বুঝান তো, তার কি অসুবিধা হবে না সুবিধা হবে? সে বলছে স্যার আমি জিনিসটাকে দেখতে পাচ্ছি না, সেটা কি, সৌরজগৎটা কি, কোথায় যাচ্ছে, কী করে পাবো? আমার হাতে এনে দিন তো সৌরজগৎ। আপনি দিতে পারবেন? পারবেন না। তো এই ছোট্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে বিমূর্ত ধারণাগুলোর কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা, প্রথম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের দেওয়ালে তাদের ইচ্ছা মতো হিজিবিজি কাটতে, আঁকতে এবং লিখতে বললেন। এই যে ইচ্ছা মতো আঁকা, কাটা, লেখা, এটাকে বলা হয় কি, স্ক্রিবলিং। এটাকে বলা হয় স্ক্রিবলিং। এখানে তিনি কিসের উৎসাহিত করছেন? 116। এখানে তিনি কিসের উৎসাহিত করছেন? এটা লিখন দক্ষতা বিকাশ, না বর্ণমালার অক্ষরগুলা, না উদ্ভূত সাক্ষরতা, না আনন্দ কৌতুক? এটা কারেক্ট আনসার হবে ইমার্জেন্ট লিটারেসি বিকাশ, ডেভেলপমেন্ট অফ ইমার্জেন্ট লিটারেসি। এই ছোট্ট শিশুরা যখন এই ধরনের আঁকাবাকি, হিজিবিজি কাটে, যা ইচ্ছা তা কথা বলে, স্কুলে যাওয়ার আগ মুহূর্তে তারা যে সমস্ত জিনিস শিখে বা স্কুলে গিয়ে যা যা করে, আলটিমেটলি সে লিখে এখনও শিখতে পারছে না ভাই। লিখা তো সে শিখলো না, লিখা শিখার আগের পর্যায়ে। লিখন শিকার আগে সে হিজিবিজি কাটছে, আঁকছে, লিখছে, কাটছে, এগুলোকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি। আলটিমেটলি লিখন শিকার আগে। আর যদি সে লিখন শিখে যেত তাহলে এটা হতো লিখন দক্ষতা বিকাশ। আর যদি লিখন শিখে যেত তাহলে সে আঁকি বাকি কেনে কাটতো, স্ক্রিবলিং কেনে করতো, তাই না? এটা একটা পয়েন্ট আসে না? একজন শিক্ষক ভাষা শিক্ষণের কয়েকটি দৃষ্টিকোণ খুঁজে পেয়েছেন। উদাহরণ, বৈজ্ঞানিক ধারণাভিত্তিক পাঠের উপলব্ধিমূলক পঠন। তিনি সেই ছাত্রদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন যাদের এই দৃষ্টিকোণ থেকে এটি খুঁজতে অসুবিধা হয়। তিনি তাদের জন্য পৃথক অধিবেশনের ব্যবস্থা আয়োজন করলেন যা এই পাঠে উপলব্ধির সহায়ক। এই অভ্যাসটিকে কি বলা হবে? 117। প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বললে আলটিমেটলি মুদ্রা কথা হচ্ছে, আমি ক্লাসে কিছু পাঠ পড়ালাম, এই পাঠটা ছাত্ররা বুঝলো না, তাদের জন্য আমি আলাদাভাবে পড়াবার ব্যবস্থা করলাম। দ্যাট ইজ কি? প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। সোজা কথায় আপনি ভাবুন না, আপনি একটা টপিক বুঝালেন, টপিকটা তারা বুঝতে পারলো না, অসুবিধা হলো, আপনি টপিকটাকে সুবিধা করার জন্য আপনি আরেকবার পৃথকভাবে তাদেরকে আবার বোঝাতে চাইছেন। দ্যাট ইজ কি? দ্যাট ইজ সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং। ইয়েস ভাই। একটি দোকানে কিছু কেনার জন্য ছাত্ররা কার্যকরী সূচক ব্যবহার করতে পারে কিনা, না
তা মূল্যায়নের জন্য ছাত্রদের যথোপযুক্ত কি হবে? একটা দোকানে কিছু কেনার জন্য ছাত্রটা ঠিকঠাকভাবে প্রস্তুত হয়েছে কিনা না সেটা মূল্যায়ন করতে গেলে একজন ছাত্রের কি করতে হবে? 118। দোকানদার এবং গ্রাহকদের মধ্যেকার ছোট গল্প পড়া, শুধু গল্প পড়লে হবে? দোকানদার এবং গ্রাহকদের মধ্যে একটা দৃশ্য আঁকা, দৃশ্য আঁকলেও চলবে না। দোকানদার এবং গ্রাহকদের মধ্যেকার ছোট ছোট সংলাপগুলি লেখা, ইয়াস, সংলাপগুলো যদি লিখতে পারে তার মানে সে কার্যকরী সূচক ব্যবহার করতে পারেছে এবং সঙ্গে তার লেখন দক্ষতাও বৃদ্ধি হয়েছে। কোয়েশ্চন নম্বর 119, তোমার ক্লাসে ছাত্রদের প্রতিক্রিয়াজনিত সুবিধা প্রদান করতে একজন শিক্ষক হিসেবে তুমি কি পদক্ষেপ নিতে চাও? তোমার ক্লাসে ছাত্রদের প্রতিক্রিয়া জানাতে সুবিধা হবে, প্রতিক্রিয়াজনিত সুবিধা যদি পেতে চাও তাহলে অ্যাজ এ টিচার তুমি কি করবে? অর্থাৎ তুমি রেসপন্স পেতে চাও, ছাত্রদের কাছ থেকে তুমি রেসপন্স পেতে চাও, তার জন্য তুমি কোন পদক্ষেপটা নেবে? কোয়েশ্চন নম্বর 119, অধিক প্রশ্ন জিজ্ঞাসা করা, ছাত্রদের উৎসাহিত করা। ছাত্ররা যত বেশি প্রশ্ন করবে তার মানে তারা রেসপন্স দিচ্ছে, 1 নম্বরটা তো কারেক্ট। ঠিক আছে স্যার। যৌথ এবং দলগত কার্যের পরিকল্পনা, ছাত্রদের কাছে মতামত জানতে চাওয়া। যখন মতামত চাবো তখন একজন আরেকজনের সঙ্গে কথা বলবো, মানে রেসপন্স হবে, প্রতিক্রিয়া হবে। তাদের পাঠটি জুড়ে জুড়ে পড়তে বলা, প্রত্যেকের স্বতন্ত্র প্রতিক্রিয়া জ্ঞাপন, যাতে ব্যক্তিগত পঠনের একটা ভূমিকা থাকে, তেমন কিছু বুঝলাম না। পারস্পরিকের প্রতিক্রিয়ার জন্য পারস্পরিক সংলাপ, পারস্পরিক মানে একে অপরের সঙ্গে সংলাপ এবং একে অপরকে প্রশ্ন করা। যখন একে অপরকে প্রশ্ন করবে উত্তর দেবে মানে একটা রেসপন্স থাকবে, তার মানে ABD ইজ দ্য রাইট আনসার, ABD। সি নম্বর এখানে কোনো ভূমিকাই পালন করে না। 120, শিক্ষার্থীদের শব্দ তালিকা বিকাশে সহায়তা করে একজন শিক্ষক ভাষা সমৃদ্ধ উপাদানগুলি ব্যবহার করেন যাতে ছাত্রের কাছে সহজতর হয় এবং সেটা বাস্তব উপাদান ভিত্তিক। এই উপাদান কি? শিক্ষার্থীদের শব্দ তালিকা বিকাশে সহায়তা করতে একজন ভাষা সমৃদ্ধ উপাদানগুলি ব্যবহার করেন যাতে তা ছাত্রদের কাছে সহজতর হবে এবং যেটা উপাদান ভিত্তিক হবে। এটা অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কি? এটা কারেক্ট আনসার অল দেওয়া আছে, তার মানে এখানে সবগুলোই কারেক্ট আনসার, তার মানে এক্সাক্ট আনসারটা এখানে দেওয়া নাই। অফিসিয়াল আনসার কিতে অল দেওয়া আছে, তার মানে এক্সাক্ট যেটা এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হওয়া উচিত এই সঠিক উত্তরটাই এখানে নাই, অপশনগুলাই ভুল আছে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা। আগামী দিনে এই ধরনের সম্পূর্ণ আলোচনা থাকবে। সঙ্গে সঙ্গে আমরা সহজগুরু অ্যাপেও আমাদের প্রত্যেক দিন ক্লাস চলছে, প্রত্যেকটা ক্লাসের নোটস আপনারা পাবেন, নোটস সহ ক্লাস, তাছাড়া মক টেস্ট, প্র্যাকটিস সেট সবগুলো আমাদের কোর্সে এনরোল থাকছে। আপনি চাইলে প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা এখনই ডাউনলোড করে দেখে নিন এবং ফ্রি অনেকগুলো ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ফ্রি PDF বলুন, ফ্রি মক টেস্ট বলুন, ফ্রি ক্লাস বলুন, অনেকগুলো দেওয়া আছে। এগুলো অন্তত একবার দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।